আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সব? আশা করি ভালো আছেন। আমরা এসে গেছি আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আইসিটির যে অধ্যায়টি রয়েছে, যেটি নিয়ে সবাই ভয় পায়। এর আগের ভিডিওতে আমি বলেছি যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আমি আইসিটি সংক্রান্ত প্রত্যেকটা অধ্যায়ের টপিকস নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন সলভ দিব। তো তার মধ্যে প্রথম যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। কারণ এই জায়গাটাই সবার বেশি ভয় থাকে, এই জায়গাটাই সবাই বেশি ভয় পায়। এই জন্য এটা নিয়ে প্রথম আলোচনা করছি, যাতে সবার কাছে মনে হয় যে আইসিটি আসলে অত কঠিন একটা বিষয় নয়। আইসিটি খুব সহজে বোঝা যায়, খুব সহজে পারা যায়। আহ, নিজের একটা কনফিডেন্স লেভেল বেড়ে যায়। আর নিজের কনফিডেন্স লেভেল বাড়লে তখন তার দ্বারা অনেক কিছুই পসিবল হয় খুব সহজে। তো আমি আসলে প্রথমত আপনাদের কনফিডেন্ট লেভেল বাড়ানোর জন্য চেষ্টা করছি। তো চলুন, আমাদের আইসিটির এটাই লাস্ট ভিডিও হবে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাস্ট ভিডিও হবে। আর বাদ বাকি প্রশ্নগুলো আমরা সলভ করে আসি। তো আমরা এর আগে 177 পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম, এখন 178 নম্বর কোশ্চেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায় থেকে সলভ করব। তো প্রথমতই একটা প্রোগ্রাম দেওয়া রয়েছে, যে কোন প্রোগ্রামটার ক্ষেত্রে প্রথমত বলা হয়েছে x ইকুয়াল টু 100, তাহলে কত পেলাম? x ইকুয়াল টু 100। অ্যান্ড পরবর্তীতে বলা হয়েছে x ইকুয়াল টু 5 অ্যান্ড x ইকুয়াল টু x পার্সেন্টেজ 10, তাহলে কাকে ভাগ করবে? প্রথম যে 100টা পেয়েছিল সেই 100টাকে নিলাম আমরা। আচ্ছা, আর মডুলাসটা জানেন আপনার, পার্সেন্টেজকে মডুলাস বলা হয়। এর মানেটা হচ্ছে ভাগশেষ নির্ণয় করা, ভাগফল বা অন্য কিছু নয়। পার্সেন্টেজ নির্ণয় করা না, ভাগশেষ নির্ণয় করা। তাহলে দেখুন, 10 দিয়ে ভাগ করতে হবে কাকে? x কে। x হচ্ছে 100। তো আমি 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 10 10 গুণ করলে হয়ে যায় আমাদের 100। তাহলে ভাগশেষ আলটিমেটলি কত পেলাম? 0। তার মানে x এর মান, এখন দেখুন লাস্ট যে x এর মান, সেই x এর মানটা কি হবে? এই মডুলাস করার পর যেই মানটা হবে সেটা। আর মডুলাসের মান যেহেতু 0, তার মানে লাস্ট x এর মান হবে হচ্ছে 0। 179 নাম্বার, দেখুন উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে। উদ্দীপকে কি কি অপারেটর ব্যবহার করা হয়েছে, অপারেটর সম্পর্কে একটু আলোচনা, টপিকস রিলেটেড আলোচনা আগের ভিডিওতে করেছি। যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, পর্যায়ক্রমিক ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি খুব ভালো মতো বুঝতে পারবেন সবগুলা। তাহলে দেখুন, উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক মানে কি? যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা, তাই না? অ্যাসাইনমেন্ট অপারেটর মানে অ্যাসাইন করে দেওয়া হয়। আর লজিক্যাল মানে অ্যান্ড অর নট, তিনটা রয়েছে। বাট দেখুন, এখানে কিন্তু কোনো অ্যান্ড অর নট ব্যবহার করা হয়নি, অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো ব্যবহার করা হয়েছে। তার মানে 1 2 অ্যান্সার। কোন স্টেটমেন্টে লুপের সাধারণ ফ্লো পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়? আচ্ছা, এখন আমাদের স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানি। স্টেটমেন্ট সাধারণত দুই ধরনের হয়, একটা সিম্পল স্টেটমেন্ট, একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। আচ্ছা, লুপের কথা আসছে। লুপ মানে হচ্ছে আংটি। লুপ রয়েছে প্রায় 4 ধরনের। একটা হচ্ছে ফর, কন্ডিশনাল লুপ রয়েছে, ফর লুপ রয়েছে, ডু লুপ রয়েছে, ডু হোয়াইল লুপ রয়েছে এবং হোয়াইল লুপ রয়েছে। তাহলে কন্ডিশনাল লুপ বলতে ইফ স্টেটমেন্টকে বোঝায়, ইফ এবং ইলস স্টেটমেন্ট। তো ইফ এবং ইলস এর মধ্যে কয়েকটা আহ, মানে ফলো কন্ট্রোল করার জন্য কয়েকটা জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, একটা কন্টিনিউ স্টেটমেন্ট, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের বুঝতে খুব সমস্যা হয় এবং এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন হয়, কিন্তু সবাই ভুল করে থাকে। তো আমি একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই। ব্রেক মানে হচ্ছে, ধরুন আপনি একটা লুপ চালানো শুরু করলেন। লুপ মানে একের পর এক কাজ হতে থাকা। তো লুপটা চলবে 1 থেকে 10 পর্যন্ত মনে করেন। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10 বার লুপটা চলবে, 10 বার এরকম ঘুরতে থাকবে। তো দেখুন, ব্রেকের মানেটা হচ্ছে যে এই 10 পর্যন্ত যাওয়ার সময় কখনো যায় যদি বলেন যে আই এর মানটা ধরেন 1 থেকে শুরু হয়েছে এবং 10 পর্যন্ত গেছে। তো আইটা ধরেন যখন 5, তখন আপনি বললেন ব্রেক, তার মানে হচ্ছে এখানে স্টপ করে দাও। তার মানে আই যখন 5 পাবে এবং ব্রেক বলবে, তখন প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত চলার পরে 6 7 8 9 10 আর চলবে না। এটা হচ্ছে ব্রেক, ভেঙে দেয়া। বাট কন্টিনিউটা কি জিনিস? কন্টিনিউ মানে আমরা বেশিরভাগ জানি যে কন্টিনিউ মানে চলমান, তার মানে চালিয়ে যাও। কন্টিনিউ মানে ক্যারি অন, চালিয়ে যাও তুমি। তার মানে কি হচ্ছে যে প্রোগ্রামটা চালিয়ে যাবে, কিন্তু কিভাবে চালিয়ে যাবে? দেখুন, আমরা একটু ভালো করে বুঝবো। এখান থেকে i1 থেকে শুরু হবে অ্যান্ড i শেষ হবে কোথায়? 10 এ গিয়ে। বাট আমি বললাম যে i যখন ইকুয়াল টু 5, তখন হচ্ছে কন্টিনিউ বললাম। কন্টিনিউ মানে কি? কন্টিনিউটা হচ্ছে চালিয়ে যাও, কিন্তু প্রথম থেকে চালিয়ে আসো। এখানে ব্রেক করে প্রথম থেকে চালিয়ে আসো। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? যখন i ইকুয়াল টু 1 তখন চলবে i2, তার মানে চলবে 3, চলবে 4, চলবে 5। তার মানে কন্টিনিউ কি? সামনে আর যাবে না, তখন ব্যাক। 5 এর পর কত ছিল? 6, আবার 6 চলবে, 7 চলবে, 8 চলবে, 9 চলবে, 10 চলবে, বাট
থামবে কোথায়? শুধু 5 এর ক্ষেত্রে। আর ব্রেক মানে হচ্ছে পরবর্তীতে আর যাবেই না, ওখানেই থেমে যাবে। বাট কন্টিনিউ এর মানে হচ্ছে ওইটাই থামবে কিন্তু পরেরটা চলবে। আশা করি সামনে সেরকম প্রশ্ন পাবো আমরা, যদি প্রোগ্রাম দেওয়া থাকে ভালো করে বুঝিয়ে দেওয়া যাবে সেখান থেকে। ওকে, আর ফর স্ট্যাটাস বা ফর স্টেটমেন্ট সম্পর্কে আগেই বোঝানো হয়েছে। ব্রেক তো বুঝিয়ে দিলাম, কন্টিনিউ। হোয়াইল মানে হচ্ছে সেখানে কন্ডিশন দেওয়া থাকবে এবং যতক্ষণ পর্যন্ত সেই কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে। ফর লুপ স্টেটমেন্ট কয়টি অংশ নিয়ে কাজ করে? আচ্ছা, ফর লুপ স্টেটমেন্ট কয়টি অংশ নিয়ে কাজ করে আগের ভিডিওতেই বলা হয়ে গেছে, তারপর আমি বলছি। ফর লুপের মধ্যে 4টি অংশ থাকে, তার মধ্যে ফরের কন্ডিশন থাকে 3টা। আই দিয়ে প্রথম ইনিশিয়ালাইজ করতে হয়, তারপর বলে দিতে হয় যে কত পর্যন্ত আইটা চলবে, ধরুন i সমান 1, i গ্রেটার দেন 10 এন্ড i প্লাস প্লাস, তার মানে হচ্ছে আই এক এক করে বাড়াও। তার 3টা অংশ থাকছে, একটা ইনিশিয়ালাইজ, তারপর হচ্ছে শেষ কোথায় হবে সেটা, এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হতে পারে। আর এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কাজটা থাকবে যে কি কাজ করবে। তার মানে ফর স্টেটমেন্ট কয়টি অংশ নিয়ে কাজ করে? 3টা। একটা, দুইটা, তিনটা এবং ভেতরে একটা, 4টা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনার এই বিষয়ে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, প্রোগ্রামের এক লাইন থেকে পরবর্তী লাইনে গিয়ে উপরে বা নিচে কোনো লাইন থেকে কাজ শুরু করার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে, মানে এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায়, সেখান থেকে মাঝে, তারপর এক জায়গায়, এই কথাটাই এখানে বলা হচ্ছে। এরকম করে কে? জাম্পিং স্টেটমেন্ট, গো টু। জাম্পিং স্টেটমেন্ট গো টু, যে এই কন্ডিশন যদি ঠিক করো তাহলে অমুক জায়গায় চলে যাও। এটা হচ্ছে গো টু স্টেটমেন্টের কাজ, যেটাকে জাম্পিং স্টেটমেন্ট বলা হয়। পরবর্তীতে দেখুন ফর একটা প্রোগ্রাম আবার i ইকুয়াল টু 1, ওকে কন্টিনিউ পেয়ে গেছি আমরা, ঠিক আছে। দেখুন, তাহলে দেখুন i ইকুয়াল টু 1 and i লেস দেন অর 5 and i প্লাস প্লাস, তার মানে হচ্ছে i এক এক করে বাড়বে এবং কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত। তার মানে 1 2 3 4 and 5, এই লুপটা চলবে। প্রথম একবার, তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার, তারপর চতুর্থবার, তারপর পঞ্চমবার, এইভাবে চলবে। বাট বলা হয়েছে i ইকুয়াল টু 3, যখন i 3 তখন হচ্ছে আবার সামনে দিয়ে চলা শুরু করো। 1 থেকে শুরু করবে, 2 থেকে, বাট 3 যখন, তখন প্রথম থেকে শুরু করো। প্রথমে আসলে কে কাকে পাবে? 3 এর পরে 4, তার মানে 4 থেকে শুরু করবে এবং 5 যাবে। তাহলে দেখুন চলছে কয়টা? 1 2 3 কিন্তু চলছে না, 4 চলছে, 5 চলছে। তাহলে এখান থেকে আমাদের আউটপুট আসবে দুইটা এবং পরের দুইটা। 3 এ কোনো আউটপুট আসবে না, কারণ 3 হচ্ছে ব্যাক পাঠাই দেবে, ব্যাক পাঠাই দেবে, প্রথমে চলে আসবে। তাহলে এখন বলছে এইচএসসি এক্সাম, প্রিন্টএফ এইচএসসি এক্সাম, তাহলে উদ্দীপকে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? 4 বার। দেখুন লুপটা 5 বার চলবে, বাট প্রিন্ট হবে 4 বার। কেন? আরেকবার ভালো করে দেখুন, প্রথম যখন 1 পাবে তখন সে প্রিন্টএফ টোটাল কাজটা করে নিবে, তখন একবার প্রিন্ট করবে। যখন 2 আসবে, i ইনক্রিমেন্ট করবে, 1 বেড়ে যাবে 2 হবে, তখন 2 দ্বিতীয়বার আবার এসএসসি প্রিন্ট করবে। যখন তৃতীয়বার আসবে তখন কন্টিনিউ এর মানে হচ্ছে পরে যাবে না, সামনে চলে যাও। তার মানে কন্টিনিউ করবে কিভাবে? আবার চলে যাবে, 3 ছিল এবার 4 থেকে আসবে, মানে 4 এ আসবে এবং প্রিন্ট করবে, 5 এ আসবে প্রিন্ট করবে, কারণ 3 এর ইকুয়াল টু শুধুমাত্র এক জায়গায় বাধা দিবে। সুতরাং আমরা বুঝতে পারছি এখান থেকে যখন 3 আসবে তখন লুপটা টোটাল চলবে না, যার কারণে আউটপুট আমরা 5টা পাবো না, পাবো 4টা। নিচের কোনটি জাম্পিং স্টেটমেন্ট? একটু আগে বললাম গো টু হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। প্রোগ্রামের একটি শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য কি ব্যবহার করা হয়? দেখুন বলা হয়েছে যে প্রোগ্রামে যদি মাত্র একটাই শর্ত থাকে তাহলে কোন স্টেটমেন্ট ব্যবহার করা হবে? প্রোগ্রামে যখন একটাই শর্ত থাকে তখন ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হবে, যদি এইটা হয় তাহলে এইটা করো। বাট যখন কন্ডিশন দুইটা, ইফ এইটা হলে ভালো, না হলে এটা করো, তার মানে দুইটা কন্ডিশন, ইফ ইলস 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 ইফ, তার মানে হচ্ছে এর মধ্যে অনেকগুলো কন্ডিশন তখন থাকবে, তখন ইফ ইলস এবং ইলস ইফ দিয়ে করতে পারবো। এবং ডু হোয়াইল ইফ দিয়ে জাস্ট একটা কন্ডিশনকেই কাজ করাতে পারবো, অন্যরকম একটা ব্যাপার। পরবর্তীতে দেখুন, প্রোগ্রামে অনেক শর্তের জন্য কোনটি ব্যবহার করা যুক্তিযুক্ত? প্রোগ্রামের অনেক শর্তের জন্য কোনটি ব্যবহার করা? যখন অনেকগুলো শর্ত আসবে তখন আপনি বারবার ইফ ইলস এগুলো লিখতে পারবেন না। আর ফর দিয়ে তো আগে থেকেই আপনি জানতে পারবেন যে কতগুলো কন্ডিশন কাজ করবে, সেই কন্ডিশন গুলো যদি জানেন কত পর্যন্ত যাবে, কত পর্যন্ত লুপটা চলবে, তাহলে ফর ব্যবহার করবেন বা ডু হোয়াইল লুপ ব্যবহার করবেন। বাট সুইচটা হচ্ছে শর্ত, অনেকগুলো যখন শর্ত, তার মানে সুইচের মধ্যে আপনার 10টা শর্ত আছে, 10টা শর্তের জন্য আলাদা আলাদা কাজ ডিফাইন করে দিলেন, সুইচ কেস নিয়ে কাজ করতে পারছেন। তাহলে সুইচ কাজ করে কি নিয়ে? কেস নিয়ে কাজ করে, প্রত্যেকটা আলাদা আলাদা শর্তকে কেস বলা হয়। তাহলে বলতে পারলাম যে অনেকগুলো শর্ত যখন কাজ করবে তখন সুইচটা আমাদের ব্যবহার করতে হবে। পরবর্তীতে বলছে লুপ স্টেটমেন্ট বা লুপ বডি টেস্ট কন্ডিশনের অবস্থানের ভিত্তিতে লুপ স্টেটমেন্টকে কত ভাগে ভাগ করা যায়? আচ্ছা,
তাহলে লুপ বডি বা টেস্ট কন্ডিশনের উপর ভিত্তি করে লুপকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল এবং একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল। তার মানে আগে কন্ডিশনটা দেখো, যদি ঠিক হয় তাহলে কাজ করো, আর একটা হচ্ছে আগে কাজ করে নাও, যদি কন্ডিশন ঠিক হয় তাহলে আউটপুট দাও, না হয় দিও না। তাহলে কয়টা স্টেটমেন্ট পেলাম আমরা? দুইটা, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল, একটা এন্ট্রি কন্ট্রোল। লুপ কতবার হবে তা জানা থাকলে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যাবে? আমি আগেই বলেছি, লুপ যদি জানা থাকে আপনার কতবার, তাহলে ফর ব্যবহার করবেন 1 থেকে 100 পর্যন্ত কি 1000 পর্যন্ত, কাজ হয়ে যাবে। কখন ডু হোয়াইল লুপের কন্ডিশন পরীক্ষা করা হয়? দেখুন, ডু হোয়াইল লুপ, ডু মানে কি কাজ করো, তার মানে কাজ করা শেষ করো, হোয়াইল মানে চেক করো যে কি আসলে ঠিক আছে কিনা, তার মানে শেষে হচ্ছে আপনার পরীক্ষাটা করবে, কন্ডিশনের পরীক্ষাটা করবে কাজ করা শেষে। for equal to I, for লুপের মধ্যে I equal to 1, I less than or equal to 10 মানে 10 পর্যন্ত চলবে, I plus 2 মানে দুইবার করে বাড়াবে, তার মানে প্রথমবার I কত 1, তারপরে বাড়িয়ে একের সাথে 2 যোগ করলে 3, তার সাথে আরো 2 যোগ করলে 5, 2 2 করে বাড়বে, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, বাট সেটা 10 এর উপরে, তার মানে 11টা আমরা নিতে পারবো না, 1 3 5 7 9 আমাদের অ্যান্সার হবে, রাইট। তারপর জাম্পিং স্টেটমেন্ট কোনটি? জাম্পিং স্টেটমেন্ট হিসাবে আমরা আগেরটায় গো টু শিখেছি, বাট এখন কন্টিনিউ এবং ব্রেক দুইটাই কেন দিচ্ছি? জাম্পিং স্টেটমেন্ট এই তিনটাই বলা হয়, গো টু, কন্টিনিউ এবং ব্রেক। কন্টিনিউ কি করছে? জাম্প করছে না, যে হ্যাঁ তুমি যদি এটা সঠিক হয় তাহলে সামনে ব্যাক করো, তাহলে এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। পরবর্তীতে দেখুন ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট কি জিনিস? ব্রেক স্টেটমেন্টটা হচ্ছে যদি কন্ডিশন ঠিক হয় তাহলে ওখানে ভেঙে দাও, যার যাওয়ার দরকার নেই, এখানে প্রোগ্রামটা ক্লোজ করে দাও। তার মানে গো টু করছে, অর্থাৎ গো টুর মধ্যে কাজ করছে, অর্থাৎ জাম্প করছে, এই জন্য জাম্পিং স্টেটমেন্ট এই তিনটাই। লুপিং স্টেটমেন্ট কোনটি? লুপিং স্টেটমেন্ট আমরা জানি ফর এর মধ্যে লুপ থাকে, ডুর মধ্যেও লুপ থাকে, হোয়াইল এর মধ্যেও লুপ থাকে, ডু হোয়াইল এর মধ্যেও লুপ থাকে, তার মানে চারটা লুপিং স্টেটমেন্ট। সি প্রোগ্রামে লুপিং স্টেটমেন্ট গুলো হলো ফর, ডু হোয়াইল, হোয়াইল। দেখুন আগেরটাই কি দিয়েছিল, ডু এবং হোয়াইল আলাদা আলাদা, এখানে ডু হোয়াইল দিয়েছে, তার মানে এখান থেকে একটা আর এখানকার তিনটা, মোট চারটা হোয়াইল মানে লুপ পাওয়া যাবে। লুপ স্টেটমেন্ট সমূহের অংশগুলো হলো, লুপ স্টেটমেন্টের মধ্যে কে কে অংশ থাকে? একটা হচ্ছে টেস্ট কন্ডিশন থাকে, অবশ্যই টেস্ট কন্ডিশন থাকবে, এবং লুপ বডি থাকে, বডির মধ্যে এক্সিকিউশন থাকে, এই জন্য লুপ এক্সিকিউশন বলা হয় না, লুপ বডি এবং টেস্ট কন্ডিশন দুইটা অংশ থাকে। সি প্রোগ্রামে ব্যবহৃত লাইব্রেরি ফাংশন হলো, সি প্রোগ্রামে ব্যবহৃত লাইব্রেরি ফাংশনটা হচ্ছে, লাইব্রেরি ফাংশন সম্পর্কে আপনাদের আগেই ধারণা দিয়েছি, আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, এখন জাস্ট আমি নাম বলে দিচ্ছি। দেখুন প্রিন্টএফ একটা ফাংশন, স্ক্যানএফ একটা ফাংশন, বাট কনস্ট্যান্ট হচ্ছে একটা কি ওয়ার্ড, কনস্ট্যান্ট হচ্ছে একটা কিওয়ার্ড যেটা ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে ধ্রুবকের জন্য ব্যবহার করা হয়, তাহলে কনস্ট্যান্ট আসলে লাইব্রেরি ফাংশন নয়, তার অ্যান্সার হচ্ছে 1 আর 3। দেখুন ছোট ছোট কিছু প্রোগ্রাম আমরা সলভ করছি। এখানে বলছে s ইকুয়াল টু 0, s টা i দিয়ে লুপ চালানো হচ্ছে, i হচ্ছে 1 এবং 6 এর সমান, তার মানে i হচ্ছে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত লুপটা চলবে, এবং সেটা কি করবে? প্রত্যেকটা যোগ করবে, অর্থাৎ প্রথম দেখুন প্রথম s এর মান কত? 0, 0 এর সাথে i যখন 1, 0 আর 1 যোগ করলে প্রথম পাবেন কত? 1, তারপর আগে 1 ছিল, এখন s এর মান 1, পরবর্তীতে i বেরিয়ে 1 হয়ে গেল 2, তাহলে 1 and 2, তার মানে যোগ করলে হবে 3। আচ্ছা এবার s এর মানটা 3, এবং i এখান 2 ছিল আগের বার, এখন হয়ে গেছে 3, তাহলে 3 আর 3 যোগ করলে কত পাবো আমরা? 6। সরি, একটু ভাই ডাকছিল যার কারণে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই প্রোগ্রামটাই ছিলাম আমরা, এটা প্রথম থেকে করার চেষ্টা করি তাহলে ভালো হবে, কারণ কি বুঝাচ্ছিলাম আমার মনে নেই এই মুহূর্তে। i ইকুয়াল টু 1 এন্ড i আমরা 6 পর্যন্ত যাব, ঠিক আছে, এবং সেটাকে যোগ করব, যোগ করে এর মধ্যে রাখবো। তাহলে দেখুন প্রথমত i ইকুয়াল টু 1, তার মানে 0 আর যোগ করলে প্রথমটা কত পাচ্ছি? 1 পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে ভ্যালুটা হবে হচ্ছে তাহলে i ইকুয়াল টু 1 পাচ্ছি প্রথমবার, যে s ইকুয়াল টু আমাদের s প্লাস i, s প্লাস i, তাহলে দেখুন s এর মানটা কি? s এর মান প্রথমে হচ্ছে 0, এবং যখন লুপ প্রথমবার চলছে তখন i এর মান 1, তাহলে s এর মানটা প্রথম ক্ষেত্রে 1, এখন দ্বিতীয় ক্ষেত্রে s কিন্তু আর 0 থাকছে না, এখন s এর মান 1, তাহলে s এর পরবর্তী মান কত হবে? s এর পরবর্তী মান যেটা হবে, দেখুন s এর মান আগেরটা 1 থাকছে, 1 প্লাস i কিন্তু আর 1 থাকছে না, i 1 বেড়ে গেছে, এখন কত? 2, তাহলে s এর পরবর্তী মান হচ্ছে 3, পরবর্তী মান হচ্ছে 3। এখন দেখুন s এর মান এখন পরবর্তীটা যদি 3 হয়, তার পরবর্তী কত হবে? এখন হচ্ছে আছে আমাদের 3, তার সাথে দেখুন i এর মানটা কত ছিল আগের বার? 2, এখন হয়ে যাচ্ছে 1 বেড়ে আবার 3, তাহলে আমরা যেটা পাচ্ছি
এস এর পরবর্তী মান 3 আর 3 যোগ করলে 6 প্লাস আই এর মান এখন কত ছিল 3, এখন আরেকবার বের হয়ে যাবে 4। তাহলে দেখুন 6 4 হচ্ছে 10 এবং তার সাথে 4 বের হয়ে গেছে আই এর মান 5। তাহলে আমরা যেটা পাচ্ছি 10 5 15 এবং পরবর্তী যে লাস্ট যেটা সেটা হচ্ছে 6 পর্যন্ত চলবে, তার মানে এর মান 5 পর্যন্ত গেছে, এখন 6 হবে। 6 হলে আমরা যোগ করলে পাবো 81। তার মানে এই লুপটা কন্ট্রোল করার পরে টোটাল চলার পরে এস এর মানটা আমাদের আসবে হচ্ছে, সরি 81 নয় 21। তাহলে প্রোগ্রামটির আউটপুট কত পাচ্ছি আমরা 21। একটু ভালো করে ধীরস্থির ভাবে বোঝার চেষ্টা করবেন, তারপরেও যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পার্সোনালি তাকে। ধন্যবাদ। এখন দেখুন পরবর্তীটি আই এর মানের কি পরিবর্তনে আউটপুট 12 হবে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, আই এর কোন মান, এখান থেকে আমাদের কন্ডিশন চেক করতে হবে। দেখুন আই ইকুয়াল টু যদি 0 হয় এবং এক এক করে যদি বাড়ানো হয় তাহলে 1 থেকে 6 0 থেকে 6 পর্যন্ত বাড়লে কত হবে হিসাব করবেন এইভাবে। আমি যেভাবে সিস্টেমটা দেখালাম সেভাবে হিসাব করবেন। এইটা আপনাদের হোমওয়ার্ক টাইপের থাকলো, হোমওয়ার্ক থাকলো। আপনারা করার চেষ্টা করবেন যে i equal to 2 দিবেন এবং i কে 2 করে বাড়াবেন, কত পর্যন্ত যাবেন 6 পর্যন্ত যাবেন। সেক্ষেত্রে দেখবেন আসলে আউটপুট 12 আসে কিনা। আচ্ছা আমি দেখিয়েই দিই যে আউটপুট 12 আসে কিনা। তাহলে আমাদের এই জায়গাটায় কিন্তু চেঞ্জ হচ্ছে না, s equal to s plus i থাকছে, s equal to s plus i, বাট এখানে চেঞ্জ হচ্ছে। i এর মানটা কত থাকবে আমাদের, এখন হচ্ছে i এর মানটা শুরু হবে 2 থেকে বাট 6 পর্যন্ত যে শেষ হবে এবং বাড়বে 1 করে না, এখন i বাড়বে হচ্ছে 2 করে বাড়বে। তাহলে দেখুন প্রথমবার s এর মান কত 0, তার সাথে i এর মান প্রথমবারেই কত থাকবে 2, তাহলে i এর মান প্রথমবারেই 2, তাহলে s এর ফাইনাল মান কত পেলাম 2। পরবর্তীতে মান হচ্ছে s এর 2, i এর মান কত বাড়বে 2 ছিল এখন বাড়বে 2, তাহলে হয়ে যাবে কত 4। তাহলে 4 বাড়লে 2 4 কত হলো 6, s এর মান 6 এবং i এর মান আগের বার 4 ছিল, এখন 2 বাড়বে হয়ে যাবে হচ্ছে 6। তাহলে 6 6 যোগ করলে কত পাবো আমরা 12 পাবো। দেখুন তো 6 এর উপরে কি i এর মান যাবে, যাবে না, তাহলে এখানেই শেষ, অর্থাৎ তখন আউটপুট পাবো আমরা 12। তার মানে আমি জাস্ট অ্যানসারটা চেক করে দেখাই দিলাম যে 12 হচ্ছে। এখন ক খ গ এই তিনটা অপশন চেক করে আপনারা বের করবেন আসলে আউটপুট কত হতো যদি এই কন্ডিশন দেওয়া হতো। আরেকটি প্রোগ্রাম দেখুন, এখানে ইন্টিজার a equal to 3 and b, বাট b এর কিন্তু কোনো ভ্যালু দেওয়া হয়নি, এ শুধু 3 অ্যাসাইন করা হয়েছে। এখন বলা হয়েছে b equal to 2 স্টার a, 2 স্টার a মানে কত 2 স্টার মানে হচ্ছে গুণ, আর b দেখুন b সমান বের করতে হচ্ছে 2 স্টার a, এর মান কত 3, এর মান হচ্ছে 3, তাহলে b এর মান আমরা পাচ্ছি কত 6। ওকে, এখন দেখুন পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপের ভ্যালু প্রিন্ট করছে, ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, এন্ড বি কে প্রিন্ট করব, বি এর মান কত 6, তার মানে আমরা প্রোগ্রাম রান করলে পাবো 6। ওকে, এখন দেখুন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রোগ্রাম রান করলে আউটপুটের মান 3 হবে কখন বা যখন কোন সময় হবে সেটা দেখুন b ইকুয়াল টু a প্লাস প্লাস দেওয়া হয়েছে এবং b ইকুয়াল টু a মাইনাস মাইনাস দেওয়া হয়েছে আর b প্লাস a মাইনাস। এখন এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বিষয়ে আমি একটু ডিটেইলস বলি এখানে, কারণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে যে a দিয়ে আমি বলতে পারি যে a প্লাস প্লাস অর্থাৎ সামনে বাড়াও 2 করে, আবার প্লাস প্লাস এও দিতে পারি, অর্থাৎ পোস্ট এবং প্রিফিক্স দুই আকারেই থাকতে পারে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে আমরা পোস্ট করতে পারবো এবং প্রিফিক্স করতে পারবো। এই প্রিফিক্স মানে আগে যদি প্লাস প্লাস থাকে এর মানেটা হচ্ছে যে আপনার এই যে এ থাকবে তার সাথে আগে এক যোগ করে নিবে, অর্থাৎ যদি প্লাস প্লাস 4 থাকে তাহলে এর মানটা শুরু হবে কত থেকে 5 থেকে শুরু হবে, বাট যদি 4 প্লাস প্লাস থাকে তাহলে শুরু হবে 4 থেকে এবং পরবর্তী যেটা থাকবে লুপ যখন চলবে প্রথমবার 4 পরের বার থাকবে 5, বাট প্লাস প্লাস যদি আগে থাকে তার মানেটা হচ্ছে যে আগে এক যোগ করে নিয়ে সেটা থেকে কাজ করা শুরু করবে। এবং এই ব্যাখ্যাটা আপনাদের একটু পরেই হয়তো বা মানে প্রশ্ন থাকবে, কারণ এই প্রত্যেকটা টপিকস থেকে অবশ্যই প্রশ্ন থাকার কথা। তাহলে দেখুন দুইটা বিষয় আগে এবং পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বিষয়টা বুঝতে পারলেন। এখন আরেকটা অপশন আছে, সেই অপশনটা আমরা শিখে নেই। আমরা লিখতে পারি যে b সমান a প্লাস b, মানে b সাথে যোগ করে b মধ্যে রাখো, সেটা না লিখে আমি লিখতে পারি b প্লাস সমান সমান a, অর্থাৎ এর মানটা যোগ করে b সাথে রাখো। এখন আমরা প্রশ্ন আসি, বলা হয়েছে প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে কখন। দেখুন b সমান a প্লাস প্লাস, এর মান কত 3, এখন a প্লাস প্লাস মানে কি এখানে প্রথমবার কত শুরু করবে 3 থেকে শুরু করবে, কারণ প্লাস প্লাস মানে পরের বার
3 সাথে 1 যোগ করে 4 হবে, কিন্তু প্রথমবারের জন্য 3 হবে। মাইনাস মাইনাস কত হবে, বিয়োগ করতে হবে। তার মানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, কিন্তু সেটা সেকেন্ড বার, প্রথমবার কিন্তু 3 থাকবে। তার মানে এই দুইটা অপশন থেকে আমরা প্রথম মান 3 পাচ্ছি। বাট বি ইকুয়াল টু প্লাস এ যদি করি, তার মানে এ এবং বি যোগ করে বির মধ্যে রাখতে হবে, বাট আমাদের এর কোনো ভ্যালু দেয়া নাই, তার মানে এই কাজটা হবে না। সুতরাং আমাদের অ্যান্সার হবে 1 আর 2। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। একই তথ্যের সমাবেশকে কি বলা হয়? আচ্ছা, অ্যারে এবং ফাংশন নিয়ে আমাদের আলোচনা শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এই অ্যারে ফাংশন নিয়ে একটু আলোচনা করি। অ্যারেটা কি জিনিস? অ্যারে হচ্ছে, দেখুন আমরা এই যে a সমান একটা ভ্যালু রাখছি, b সমান একটা ভ্যালু রাখছি, এই যে ছোট্ট ছোট্ট ভ্যালু, কিন্তু অনেক সময় দরকার হতে পারে আপনার অনেক ভ্যালু একসাথে রাখা। ধরুন একটা স্কুলের একটা ক্লাসের 10 জন বা 50 জন স্টুডেন্টের কিছু তথ্য রাখতে হবে, নাম্বার রাখতে হবে। তখন তো আপনি আলাদা আলাদা ভাবে এক একটা রাখতে পারবেন না, তখন আপনাকে অ্যারে রাখতে হবে। অ্যারে মানে হচ্ছে ধরুন ঝুড়ির মতো, সেখানে অনেক কিছু রাখা যাবে, বাট সেই ঝুড়িতে একই ধরনের যদি ফল রাখেন, একই ধরনের ফল রাখতে হবে, 2-3 ধরনের ফল আপনি রাখতে পারবেন না। তার মানে অ্যারের মধ্যে আপনি যদি ইন্টিজার টাইপের রাখেন, তার ইন্টিজার রাখতে হবে, ক্যারেক্টার রাখলে ক্যারেক্টার রাখতে হবে, ফ্লোট টাইপের রাখলে ফ্লোট টাইপের রাখতে হবে। তার একই ধরনের ডেটা টাইপের মান অ্যারের মধ্যে অনেক রাখতে পারবেন। এখন কথা হচ্ছে যে তাহলে অ্যারে ডিফাইন করা হয় কিভাবে, লিখতে হয় কিভাবে? অ্যারেটা লিখতে হয়, ধরুন আপনি বলে দিলেন ইন্টিজার টাইপের, এ হচ্ছে একটা অ্যারে, অ্যারেকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু দিয়ে দিতে হয় যে আপনি কতটা ভ্যালু রাখবেন, এখানে 9টা। তার মানে আমি এ টাইপের একটা অ্যারে ক্রিয়েট করলাম যার মধ্যে আমি 9টা ভ্যালু রাখবো, এবং সমান সমান দিয়ে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ক্যারেক্টার লিখলে কোটেশনের মধ্যে লিখতে হবে, কমা দিতে হবে পরপর প্রত্যেকটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। যদি কোনো 1 2 3 লেখেন তাহলে কোটেশন লাগবে না, বাট 1 2 3 4 এরকম ভাবে লিখতে হবে আপনাকে। তাহলে বুঝতে পারছেন কিভাবে লিখতে হবে অ্যারে, এবং কিভাবে ডিফাইন করতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবং এর মধ্যে রেঞ্জ দিয়ে দিতে হবে। আপনি এটা প্রথমে ডিফাইন না করে পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসি অ্যারের প্রকারভেদ নিয়ে। তাহলে অ্যারে ডিফাইন করা বুঝতে পারলাম, অ্যারে কি জিনিস বুঝতে পারলাম, কেন ব্যবহার করা হয় তাও বুঝতে পারলাম। এখন আমাদের লাগবে হচ্ছে অ্যারে কত প্রকার। অ্যারে প্রধানত দুই প্রকার। অ্যারে প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে একমাত্রিক অ্যারে, একমাত্রিক অ্যারে, আর একটা হচ্ছে বহুমাত্রিক অ্যারে। মাত্রা কি জিনিস সেটা তো আমরা জানি, মাত্রা যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এর একটা মাত্রা, তাই না? তাহলে এক মাত্রা বলতে সেখানে একই ধরনের ভ্যালু থাকবে। অ্যারে সাধারণত আপনার এরকম ভাবে রো থাকে, তো একটা রো যদি থাকে শুধু, তখন তাকে আমরা বলবো একমাত্রিক অ্যারে। বাট অনেক সময় আমাদের দুইটা জিনিস দরকার হতে পারে, যেমন ধরুন কোনো স্টুডেন্টের তথ্য খুঁজে পেতে হলে তার নাম এবং রোল লাগবে, তাহলে শুধু নামের একটা অ্যারে থাকলে হবে না, আমাদের সাথে একটা রোলের অ্যারেও লাগবে, এবং সেই দুইটার মধ্যে কম্বাইন করে আমরা খুঁজে পাবো যে আসলে সেই স্টুডেন্টের মার্ক কত। তাহলে বুঝতে পারছেন অনেক সময় আমাদের 2 মাত্রার অ্যারে, 3 মাত্রার অ্যারে, 4 মাত্রার অ্যারে দরকার হতে পারে। তার মানে সেখানে কি হবে, সেখানে জাস্ট রো সংখ্যা বাড়বে। বহুমাত্রা মানে হচ্ছে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক হতে পারে, বাট সেখানে রো সংখ্যাগুলো বাড়বে। তাহলে অ্যারে আমরা বুঝতে পারলাম যে অ্যারে একমাত্রিক এবং বহুমাত্রিক, যেখানে একমাত্রার একটাই রো থাকবে, বহুমাত্রা অনেকগুলো রো থাকতে পারে। এখন বহুমাত্রার অ্যারে তাহলে কিভাবে ডিফাইন করব সেটা আমাদেরকে জানতে হবে। বহুমাত্রার অ্যারে ক্ষেত্রে এ থার্ড ব্র্যাকেট, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে দুইটার ভ্যালু ডিফাইন করতে হবে। এটাই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক অ্যারে। যদি তিনটা হয় তাহলে তিনটা করতে হবে, চারটা হলে চারটা করতে হবে, এভাবে আমাদের ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখন দেখুন প্রশ্নে আসি। ফাংশন সম্পর্কে একটু আলোচনা করি। ফাংশন কি জিনিস? ফাংশনটা হচ্ছে ওই যে আমরা প্রিন্টে ব্যবহার করেছি একটা স্পেসিফিক কাজ করার জন্য, যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে তার ফাংশন। তো সাধারণত সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, একটা হচ্ছে দুই ধরনের ফাংশন পাওয়া যায়। একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেই সম্পর্কে আপনারা অনেক শুনেছেন এই ভিডিওগুলোর মধ্যে, বা নিজেরা 2 বছর ধরে প্রচুর পড়ালেখা করেছেন, 3 বছরই বলা যায় কারণ অটোপাসের বছর এবার। তো যাই হোক, সেখানে আপনারা অনেকবার পড়েছেন যে ফাংশন দুই ধরনের, তাই না? হয়তো মনে নাও থাকতে পারে। একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনটা সম্পর্কে আমরা সবাই জানি, printf scanf, যেটা studio.h হেডার ফাইলের আন্ডারে থাকে। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা আমাদের মুখ্য আলোচনার বিষয়। ইউজার ডিফাইন কি? আপনি নিজে একটা ফাংশন ক্রিয়েট করবেন এবং সেই ফাংশনকে পরবর্তীতে নিয়ে কাজ করবেন। মানে ধরুন আপনাকে যোগ করতে হয়, 2টা 3টা ভ্যালু যোগ করতে হয়, তা আপনি বারবার একটা প্রোগ্রামের মধ্যে 2টা 3টা ভ্যালু যোগ করবেন? তার জন্য লিখবেন না, এত লিখতে গেলে তো মানে সেটা রান করতে অনেক সময় নিয়ে নেবে। এই জন্য কি করতে হয়, একটা প্রোগ্রাম করতে হয় এবং তার মধ্যে প্যারামিটার দিতে হয়। আপনি প্যারামিটার দিবেন, ফাংশনটা যোগ করে দিয়ে দিবে। তার মানে বারবার আপনাকে লিখতে হবে না সেটা।
এটাই হচ্ছে ফাংশনের কাজ, যেটা ইউজার নিজে তৈরি করে সেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। তো বুঝতে পারলাম আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন এবং অ্যারে সম্পর্কে। দেখি এখন প্রশ্নের সাথে আমরা মিল রেখে কাজ করব। একই তথ্যের সমাবেশকে কি বলা হয়? একই ধরনের তথ্য কোথায় রাখা হয়? অ্যারের মধ্যে রাখা হয়। তাই আমরা বলবো একই তথ্যের সমাবেশকে বলা হয় অ্যারে, আর সাজানোকে বলা হয় বিন্যাস। ইন্ডেক্স বলতে সূচিপত্র বোঝানো হয়। আমরা প্রায় শেষের দিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিওতে। বহুমাত্রিক অ্যারে কত প্রকার? দেখুন, বহুমাত্রিক অ্যারেকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়: দুই মাত্রার, তিন মাত্রা আর চতুর্মাত্রা। বাট অ্যারে প্রধানত কত প্রকার? দুই প্রকার, একমাত্রিক এবং বহুমাত্রিক। এখন দেখুন A0, A1, A2, A3, তার মানে কয়টা অ্যারে দিয়েছে এখানে? 1 2 3 4টা। একই অ্যারের অন্তর্গত হলে অ্যারে চলক কোনটি হবে? তাহলে দেখুন, সবাই যদি একই অ্যারের অন্তর্গত হয় তাহলে A4 দিলেই হচ্ছে, চারটা আছে একটাই করে দিলাম। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সমজাতীয় মানে একই টাইপের ডেটা সংরক্ষণ করার জন্য অ্যারে ব্যবহার করা হয়। দ্বিমাত্রিক দ্বিমাত্রিক অ্যারে ঘোষণায় সিনট্যাক্স কোনটি? আপনাদেরকে আমি দেখাইছি আগেই, দ্বিমাত্রিক অ্যারে ডেটার টাইপ থাকবে যে ইন্টিজার না ভয়েড না মেন্ট, এটা থাকবে। তারপর অ্যারের নামটা দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট সরি থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমরা দ্বিমাত্রা তার মানে দুইটা দিতে হবে। তো প্রথমটা থাকবে আমাদের রো সাইজ এবং পরেরটা থাকবে কলামের সাইজ। রো কলাম কি সেটা আমরা ভালো করেই জানি। রোটা হচ্ছে, যদি এরকম একটা ছক কাটি তাহলে এই লাইন হচ্ছে রো, আর এদিক দিয়ে যদি দেখি তাহলে সেগুলো হচ্ছে আমাদের কলাম। নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ দেখুন তো। আমরা লিখি কি? দ্বিমাত্রার মানে প্রথম রো থাকবে, পরে কলাম থাকবে, সাইজ দেখানো হবে, অর্থাৎ শুধুমাত্র এইটাই রাইট অপশন। যে অ্যারের রো এবং সারি উভয়ই থাকে তাকে কি বলা হয়? রো সারি দুইটাই থাকলে তাকে মাত্রা কয়টা? দুইটা, তার মানে দ্বিমাত্রিক অ্যারে বলা হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কয়টা? তিনটা জিনিস রয়েছে, তার মানে অ্যান্সারটা হবে আমাদের, একটু মুছিয়ে দিই, অ্যান্সারটা হবে তিনটা রয়েছে, তার মানে অবশ্যই ত্রিমাত্রিক। সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? আপনারা জানেন ইতিমধ্যে, স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা সি ভাষায় কমান্ড উপাত্ত গ্রহণ করি বা ইনপুট নিই। কোনটি সি ভাষার ফাংশন? অবশ্যই প্রিন্টএফ একটা ফাংশন। স্টুডিও.h হেডার ফাইল, ফর হচ্ছে লুপ, ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। তিনটি পূর্ণ সংখ্যা এবিসি কিবোর্ডের দ্বারা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি? আচ্ছা, এখন দেখুন, আমরা একটা প্রিন্ট করতে গেলে পার্সেন্টেজ ডি নিতাম এবং এম্পারসেন্টে দিতাম, তাহলে তিনটার জন্য আলাদা আলাদা তিনটা দিতে হবে। বাট তিনটার মাঝখানে কিন্তু কোনো কমা ব্যবহার করা যাবে না। কোথায়? প্রথম ক্ষেত্রে কোটেশনের মধ্যে যে অংশটা থাকবে সেখানে কোনো কমা ব্যবহার করা যাবে না। মাথায় রাখবেন, যে জায়গাটায় ভুল করে সবাই, আমি সেই জায়গাটাই আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। যে পার্সেন্টেজ ডি ব্যবহার করে দেখুন প্রথমটায় কমা দিয়েছে, কিন্তু প্রথম অংশের মধ্যে কোথাও কোনো কমা দেওয়া যাবে না। যতগুলো নিবেন ততগুলো পার্সেন্টেজ ডি দিয়ে দিতে হবে। বাট পরবর্তীতে আলাদা আলাদা করে দিতে হবে যে আসলে আপনি এম্পারসেন্ট এর ভ্যালু নিতে যাচ্ছেন, তারপরে বির ভ্যালু নিতে যাচ্ছেন, তারপর সির ভ্যালু নিতে যাচ্ছেন। বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন এবং সেটা অবশ্যই কোটেশনের বাইরে থাকবে। ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম কি? ইউজার ডিফাইন্ড ফাংশন যেটা আমি বললাম, সেটাকে আইডেন্টিফাই বলা হবে। আইডেন্টিফাই কেন বলা হবে? কারণ নিজেরা তৈরি করে দিচ্ছি, নিজেই আইডেন্টিফাই করতে পারবো যে আসলে এই ফাংশনটার কাজ এটা, এই জন্য ইউজার ডিফাইন্ড ফাংশনকে আইডেন্টিফায়ার বলা হবে। ভেরিয়েবল কি? ভেরিয়েবলটা হচ্ছে আমরা যে চলকের নামগুলো ক্রিয়েট করি সেটা হচ্ছে ভেরিয়েবল। ধ্রুবক হচ্ছে যেটা আমরা বলেছি যে মানটা পরিবর্তন করা যায় না, যেটা একবার দেওয়া হলে সেটাই থাকে। স্ট্রাকচার হচ্ছে গঠন বা সিনট্যাক্স যেটা বলা হয় সেটা, যে আপনি প্রিন্টএফ দিবেন তাহলে প্রিন্টএফ এর কাজ কি? প্রিন্টএফ ফাংশনটা লিখবেন, কোটেশন দিবেন, এর মধ্যে যা কিছু লিখবেন প্রিন্ট করে লিখবেন, কমা দিবেন, কাকে প্রিন্ট করতে যাচ্ছেন তার নামটা এখানে দিবেন এবং শেষ করবেন। এরপর বলছে ইউজার ডিফাইন্ড ফাংশনের বডি কোনটি? আচ্ছা, ইউজার ডিফাইন্ড ফাংশনের বডি মানে হচ্ছে বর্ণনা। কি বর্ণনা করতে চাচ্ছেন সেটা বডি থাকবে, বর্ণনা থাকবে। এখন দেখুন আরো কয়েকটা অপশন রয়েছে, এই কয়েকটা অপশন নিয়ে আমি একটু আলোচনা করি। ফাংশনের প্রোটোটাইপ কি? ফাংশনের প্রোটোটাইপ হচ্ছে তার কি বলবো, ভূমিকা। আমরা কম্পোজিশন বা এসে বা রচনা লেখার ক্ষেত্রে প্রোটোটাইপ ব্যবহার করি, ভূমিকা ব্যবহার করি। তার মানে ফাংশন দেখেই পাশে লেখা থাকবে এমন ভাবে যে সেটা দেখেই আপনি বুঝতে পারবেন যে এই ফাংশনের কাজটা এত, এই কাজ। যেমন আপনি যদি ম্যাক্সিমাম নামক কোনো ফাংশন তৈরি করেন, তার মানে হচ্ছে যতগুলো ভ্যালু দিবেন তার মধ্যে বড়টা দেখাবে, মিনিমাম মানে তার মধ্যে ছোটটা দেখাবে, তাই না? এরকম ভাবে ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম নাম দেখেই বোঝা যাবে এটা কোন ফাংশন, সেটাকে বলা হয় ফাংশনের প্রোটোটাইপ। এবার রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপ হচ্ছে যে ফাংশন টোটাল কাজ করার পর আপনাকে কি ধরনের ভ্যালু রিটার্ন করবে। ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, নাকি ফ্লোট টাইপের ভ্যালু রিটার্ন করবে, নাকি ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করবে, এটা হচ্ছে তার রিটার্ন টাইপ। আপনারা জানেন যে মেইন ফাংশনকে তিন ভাবে লেখা হয়। একটা হচ্ছে মেইন শুধু, আর একটা তার সামনে ইন্টিজার দেওয়া হয়,
আর একটা তার সামনে ভয়েড দেওয়া হয়, তাই না? কিন্তু আপনারা হয়তো পার্থক্যটা জানেন না যে ইন্টিজার কেন দেওয়া হয়, ভয়েড কেন দেওয়া হয়, শুধু মেইন কেন লেখা হয়। শুধু মেইন তো আপনি লিখতেই পারেন, কোনো সমস্যা নাই, বাট ইন্টিজার টাইপ যদি ব্যবহার করেন তাহলে আপনি ইন্টিজার টাইপের ভ্যালু আপনার মেইন ফাংশন থেকে রিটার্ন করবে, আর ভয়েড মানে হচ্ছে নাল, এখানে কোনো ভ্যালু রিটার্ন করবে না। এজন্য ভয়েড টাইপের কোনো ভয়েড ব্যবহার করলে অবশ্যই আপনাকে ক্লিয়ার স্ক্রিন বা কনিও ডট এইচ দিয়ে নিতে হবে। বাদ বাকি ক্ষেত্রে কনিও ডট এইচ না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ভয়েড যখন ব্যবহার করবেন কনিও ডট এইচ দিতে হবে, কারণ এখানে দুইজনই কেউ কোনো ভ্যালু রিটার্ন করে না। আশা করি রিটার্ন টাইপ নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার ফাংশন কল আসি। ফাংশন কল করা মানে কি, আপনি প্রথমত মেইন ফাংশনের বাইরে একটা ফাংশন ক্রিয়েট করে আসলেন এবং সেই ফাংশনটাকে কল করছেন। যখন কাজ করা দরকার তখন আপনি সেই ফাংশনটাকে কল করে ডাকছেন যে এখন এই কাজটা করে দাও, এটাকে ফাংশন কল বলা হয়। আবার রিকারশন ফাংশন আবার দুই ধরনের, অটোমেটিক যেটা একটা হয় সেটা সেলফ, আর একটা রিকারশন ফাংশন রয়েছে। রিকারশন ফাংশন সম্পর্কে আপনাদের জানা দরকার। রিকারশন ফাংশনটা হচ্ছে যে নিজে নিজেই নিজেকে কল করতে পারে, সেটা হচ্ছে রিকারশন ফাংশন। এটা নিয়ে একটু উদাহরণ, দুইটা প্রোগ্রামের উদাহরণ দেখালে আশা করি বুঝতে পারবেন। আমি সেটা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দেখুন, আমি রিকার্সিভ ফাংশনের একটি প্রোগ্রাম আপনাদের বইয়ের থেকেই দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আম, এখানে কয়েকটা বিষয়ই দেখাই। যে যখন দেখুন লং ইন্টিজার ফ্যাক্টোরিয়াল এই মেইন ফাংশনের আগে আপনি নিজের মতো একটি ফাংশন ডিক্লেয়ার করছেন, যেই ফাংশনটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল নামক ফাংশন। ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য আপনি একটি ফাংশন তৈরি করছেন, যেটা লাইব্রেরি ফাংশন হিসাবে সিতে নেই কিন্তু আপনি বানাই নিচ্ছেন। এটাকে ইউজার ডিফাইন ফাংশন বলা হবে। এই ফ্যাক্টোরিয়াল দেখে বুঝতে পারছি এখানে একটা ফাংশন রয়েছে, এই জিনিসটাকে বলা হবে ফাংশন প্রোটোটাইপ। অর্থাৎ দেখে বোঝা যাবে এখানে একটা ফাংশন তৈরি করা হচ্ছে। পরবর্তীতে দেখুন মেইন ফাংশনের মধ্যে আমাদের মেইন কাজ, প্রোগ্রামের মেইন কাজটা হচ্ছে সেখানে দেখুন ফ্যাক্টোরিয়ালকে আমরা কল করছি এবং n এর ভ্যালু হিসাবে দিচ্ছি। এই ফ্যাক্টোরিয়ালকে কল করার মানে হচ্ছে সে চলে যাবে এখানে, আর এই জায়গায় ইন্টিজার টাইপের n নিবে এবং nটা কিভাবে কাজ করবে সেটা দেখাচ্ছে এখানে। তার মানে এখন দেখুন সরাসরি ফ্যাক্টোরিয়ালকে কল করার সাথে সাথে সে অটোমেটিক এখানে যাচ্ছে, এখান থেকে এখানে আসছে। যখন নিচে এই বর্ণনাটা দেওয়া থাকে তখন সেটাকে বলা হবে রিকার্সিভ ফাংশন, অর্থাৎ আপনি নিজে নিজে সেই ফাংশনটা কল করবেন। এবং এই বর্ণনাটা যখন আমরা এই মেইন ফাংশনের আগে এখানেই দিয়ে দিব তখন সেটাকে আমরা বলি জাস্ট ফাংশন। তাহলে এটা কিভাবে কাজ করে সেটা দেখাই একটু। সেটা হচ্ছে যে এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ n একটা ভ্যালু নেওয়া হবে। ধরুন আপনি প্রথম 5 নিলেন, সেটা কিভাবে কাজ করবে ফাংশনের ডেসক্রিপশন, বডি ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। ইফ n ইকুয়াল টু অর লেস 1, অর্থাৎ n কি 5 এর সমান বা তার চেয়ে ছোট, আমরা দেখছি সরি 1 এর সমান বা তার চেয়ে ছোট, দেখছি যে এটা তার চেয়ে ছোট না, বড়ই। যদি বড় হয়ে ছোট হয় তাহলে 1 রিটার্ন করবে, যদি বড় হয় তাহলে অন্য কাজ করবে। কি কাজ করবে? ইলস রিটার্ন n ফ্যাক্টোরিয়াল মাইনাস n মাইনাস 1। তার মানে হচ্ছে n এর মান এক এক করে কমতে থাকবে এবং গুণ করতে থাকবে। তার মানে প্রথমটা 5ই থাকবে, তারপরে 4, তারপরে এক কমে 3, তারপরে আর কমে 2, আর এক কমে 1। এইবার যখন 1 পাচ্ছে, যখন 1 পাচ্ছেন এরপরে 2 এর পরে যেটা 1 পাচ্ছেন, সেই 1টা কিভাবে আসছে? যখন দেখছে 1 তার মানে রিটার্ন 1, তখন আর এদিকে যাবে না, তার মানে প্রোগ্রামটা আমার ক্লোজ হয়ে যাবে। এখন আমরা যদি এদেরকে গুণ করি তাহলে 5 4 3, 4 5 20, 3 গুণ 60, 60 দুগুণ 120, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল মান কত? 120 পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তারপরে 6 এর ফ্যাক্টোরিয়াল মান তাহলে কত হবে? এখানে সামনে জাস্ট একটা 6 যোগ হবে, এর সাথে গুণ করলে 6 বারং 72, 720 পেয়ে যাব। আশা করি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা এবং এই ধরনের প্রোগ্রাম নিয়ে আর কোনো সমস্যা হবে না। নতুন কোনো সমস্যা যদি প্রোগ্রাম রিলেটেড আসে তাহলে আপনারা আমার কাছে কমেন্টে পাঠিয়ে দিবেন, অথবা ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন। ডেসক্রিপশনে আমি ফেসবুক লিংক দিয়ে দিব, আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন ফেসবুকেও। সাথে থেকে আপনারা নিজেরাই শিখতে পারবেন আইসিটি প্রোগ্রাম নিয়ে, আর কোনো সমস্যা হবে না। ইভেন অন্যান্য প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে সুন্দরভাবে সুচারুভাবে সাবলীলভাবে বলা যায় খুব ইজি ওয়েতে আইসিটির প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া হবে। আর ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনারা আশা করি যে আইসিটিতে অ্যাডমিশনের জন্য বা ইন্টারমিডিয়েট এইচএসসির জন্য কোনো ধরনের কোনো ভয় পাবেন না। এটা খুব সহজ। যদি আপনি ভিতরে নাও পড়েন, এই শর্টগুলো পড়ার কারণেই আপনি অনেক সিকিউ এর অ্যান্সার দিতে পারবেন, কারণ বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম আমি আপনাদেরকে খুব ভালো মতো শিখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আর একটা বিষয় হচ্ছে যে চ্যানেলটা যেহেতু নতুন, তাই আপনারা আপনাদের পরিচিত জনেদের কাছে যারা আইসিটি নিয়ে কনসার্ন তাদের কাছে চ্যানেলটির লিংকস শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।